বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। সজীব অঘোরে ঘুমাচ্ছে। হঠাৎ জানলার কাছে খটখট শব্দে কেঁপে ওঠে এবং সদর দরজায় ভারী কড়া নাড়ার শব্দ হয়। উহ, এত রাতে আবার কে এলো? চোর ডাকাত নয় তো? সজীব টর্চ জ্বালিয়ে জানলা দিয়ে বাইরে তাকায়। ঝাপসা বৃষ্টির মধ্যে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা মাথায় এক মাছের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা সজীব, ও বাবা, একটু দরজাটা খোলো, এই মাছগুলো নিয়ে নাও। আমি তোমার আশায় ঘাটে বসেছিলাম। তুমি তো কাল বলেছিলে সব মাছ কিনে নেবে। আপনি কি পাগল হয়েছেন বুড়িমা? রাত ৩টের সময় কেউ মাছ বিক্রি করতে আসে? আর আপনার সাহস তো কম নয়, আমার নাম ধরে ডাকছেন। চলে যান এখান থেকে, কাল সকালে বাজারে আসবেন। কাল সকাল তো আমার জন্য আর আসবে না বাবা। তুমি বলেছিলে মাছগুলো নিলে টাকা দেবে। আমি তোমার অপেক্ষায় সারাদিন মাছগুলো বিক্রি করি নাই, এগুলো পচে যাচ্ছে বাবা। বললাম তো এখন হবে না। আমি বৃষ্টির মধ্যে বাজারে যেতে পারিনি বলে আসিনি। যান, এখন বিদায় হন। দাম কমিয়ে দিলেও এখন আমি মাছ নেব না। ঘুমের 12টা বাজিয়ে দিলেন। কথা দিয়া যারা কথা রাখে না, খোদা তাদের ক্ষমা করে না বাবা। আমার নাতিটা একলা অন্ধকারে ভয় পায়, তুমি আমারে ফিরাইয়া দিলা। তোমার শান্তি আমি কায়রা নিমু। তোমার ঘরেও তো নতুন প্রাণ আইতাছে, দেহি কেমনে তারে রক্ষা করো। বিজলি চমকায় এবং নিমেষেই বৃদ্ধা অদৃশ্য হয়ে যান। সজীব কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে। সে নিজের ভুল বুঝতে পারে না, বরং মেজাজ খারাপ করে আবার শুয়ে পড়ে। সজীবের ঘরের চারদিকে এক বিশ্রী পচা মাছের গন্ধ ছড়িয়ে পড়েছে। মৌসুমী সজীবের মাথার কাছে বসে কাঁদছে। সজীব অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। উহ, কিসের গন্ধ এটা? মৌসুমী, আরে তুমি কাঁদছো কেন? আমার সারা শরীর এত ব্যথা কেন? তোমার কি হয়েছে বলো তো? কাল রাত থেকে তুমি ঘুমাচ্ছ। আমি সকাল থেকে অন্তত 100 বার ডেকেছি, ডাক্তার ডেকে এনেছি। তিনি বললেন তোমার নাড়ি স্বাভাবিক, কিন্তু তুমি চোখ খুলছো না। আমার খুব ভয় করছিল সজীব। বিকেল 3টে বাজে? এটা কিভাবে সম্ভব? আমি তো এইমাত্র ঘুমোলাম। আর এই গন্ধটা কোথা থেকে আসছে? মনে হচ্ছে ঘরের ভেতরেই মাছ পচে স্তূপ হয়ে আছে। আমি সারা ঘর পরিষ্কার করেছি, কিন্তু এই দুর্গন্ধ যাচ্ছে না। মনে হচ্ছে দেওয়ালের ভেতর থেকে গন্ধটা আসছে। আর শোনো, তুমি ঘুমের মধ্যে কার সাথে কথা বলছিলে? তুমি বারবার বলছিলে না, নেব না, চলে যান। তার মানে কাল রাতে সেই বুড়িটা, ওটা কি তবে স্বপ্ন ছিল? না না, কিন্তু সে আমার নাম জানলো কিভাবে? আর সে তার নাতনির কথা বলছিল কেন? সজীব জেগে আছে। সে আজ ঘুমানোর সাহস পাচ্ছে না। হঠাৎ পাশের ঘর থেকে মৌসুমীর গগন বিদারী চিৎকার শোনা যায়। সজীব, বাঁচাও আমাকে, আমার পেটটা চিড়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে ভেতরটা কাটছে। মৌসুমী, কি হয়েছে তোমার? এই তো ঠিক ছিলে। আরে শান্ত হও, শান্ত হও, আমি পানি আনছি। না, পানি নয়,
আমাকে হাসপাতালে নিয়ে চলো। পেটের ভিতরে বাচ্চাটা যেন ছটফট করছে, আমি সহ্য করতে পারছি না। বাইরে যে বৃষ্টি আর কাদা, এই রাতে কোনো গাড়ি পাওয়া যাবে না, আর গঞ্জের হাসপাতাল তো অনেক দূরে। মৌসুমি, তুমি একটু ধৈর্য ধরো, আমি বরং গ্রামের রহমত কবিরাজকে নিয়ে আসি। ওনার হাত যশ আছে, তিনি নিশ্চয়ই কিছু করতে পারবেন। তাড়াতাড়ি করো, আমি বোধহয় আর বাঁচবো না। অন্ধকার, চারিদিকে অন্ধকার দেখছি। সজীব মৌসুমীকে ধরে বৃষ্টির মধ্যে কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামের ঝোপঝাড় আর বাঁশবাগানের ভিতর দিয়ে সরু রাস্তা, কিন্তু সজীব লক্ষ্য করে তারা একই জায়গায় বারবার ফিরে আসছে। এটা কি হচ্ছে? এই তো সেই মরা বটগাছটা, যেটা 10 মিনিট আগে পার হলাম। আমরা কি রাস্তা হারিয়ে ফেলছি? সজীব, আমার পেছনে কেউ হাঁটছে। আমি মাছের গন্ধ পাচ্ছি, সেই সেই পচা মাছের গন্ধ। কেউ নেই মৌসুমি, তোমার মনের ভুল, কেউ নেই। হঠাৎ বনের ভিতর থেকে এক অশরীরী হাসির শব্দ ভেসে আসে। শিয়ালের ডাক আর বাতাসের শব্দে পরিবেশটা আরো ভয়াবহ হয়ে ওঠে। সজীব বুঝতে পারে কোনো অশুভ শক্তি তাদের আটকে রেখেছে। সে জোরে জোরে দোয়া পড়তে শুরু করে। অনেক চেষ্টার পর তারা কবিরাজের কুঁড়ে ঘরে পৌঁছায়। রহিমউদ্দিন কবিরাজ আগে থেকেই ধনুচি জ্বালিয়ে বসে আছেন, যেন তিনি তাদের অপেক্ষায় ছিলেন। কবিরাজ চাচা, বাঁচান বাঁচান আমার স্ত্রীকে, ও মরে যাচ্ছে। কবিরাজ চাচা, দয়া করে বাঁচান আমার স্ত্রীকে। ওকে ওই পাটির ওপর শোয়াও সজীব, আমি জানি তোমরা আসবে। ও চাচা, চাচা, ওর কি হয়েছে? কোনো ভূত প্রেত ধরেছে ওকে? এটা কোনো সাধারণ ভূত নয় সজীব, এটা একটা অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। তুই কার সাথে প্রতারণা করেছিস? কারো চোখের জল কি আজ তোর কাল হয়ে দাঁড়িয়েছে? এই আত্মার নজর শুধু তোর স্ত্রীর উপর নয়, তার গর্ভের সন্তানের ওপরও পড়েছে, কারণ সে তার নিজের নাতনিকে হারিয়েছে তোর কারণে। আমি তো কাউকে মারিনি চাচা, আমি শুধু একটা মাছ কেনার কথা দিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। এটা কি এত বড় অপরাধ? তুই অপরাধ ছোট মনে করছিস, কিন্তু সেই বৃদ্ধার কাছে ওটাই ছিল জীবনের শেষ আশার আলো। তুই যেহেতু এখনো সত্যিটা উপলব্ধি করতে পারছিস না, দেখ তবে নিজের চোখে কি ঘটেছিল। কবিরাজ সজীবের কপালে হাত রাখেন। সজীবের চোখের সামনে অতীতের সেই বিকেলের দৃশ্য ভেসে ওঠে। বাজারের এলাকা, বৃদ্ধা ফুলবানু তার ছোট্ট নাতনি পরীকে নিয়ে বসে আছেন। ও পরি, আর একটু সহ্য কর দাদু। এই তো সজীব বাবা বলল মাছগুলো সব কিনা নেবে, অনেক টাকা পামু। সেই টাকা দিয়া তোরে গঞ্জে বড় ডাক্তার দেখামু, তোর জ্বর সব কইমা যাইব। নানি, আমার খুব শীত করছে, জল পিপাসা পেয়েছে। সজীব কাকা কখন আসবে? আসবে রে দাদু ভাই, আসবে। উনি বড় মানুষ, মিথ্যে বলবে না। সময় পার হতে থাকে, অন্ধকার নামে, বৃষ্টি শুরু হয়। বাজারের অন্যান্য দোকানদাররা চলে যায়। ফুলবানু
একা বসে থাকে। বৃষ্টিতে ভিজে পরীর অবস্থা আরো খারাপ হয়। সজীব বৃষ্টির দোহাই দিয়ে বাড়ি চলে যায়। এদিকে ফুলবানু তার মৃতপ্রায় নাতিকে কাঁধে নিয়ে বৃষ্টির মধ্যে হাঁটতে থাকে ডাক্তারের খোঁজে, কিন্তু টাকা নেই বলে কেউ দরজা খোলে না। ও ডাক্তার বাবু, আমার পরীটা নিঃশ্বাস নিতে পারতাছে না, একটু দেখেন, সকালে টাকা দিয়া দিমু। সজীব বাবাই কইছে মাছের দাম দিয়া দিব। এই রাতে পাগল বিদায় করার সময় নেই, যাও এখান থেকে। নদীর পাড়ে ফুলবানু বসে আছে, তার কোলে পরীর নিথর দেহ। নাতিটা না খেয়ে বিনা চিকিৎসায় মারা গেছে। ফুলবানু পাথর হয়ে বসে আছেন। কিছুক্ষণ পর সে চিৎকার করে আকাশ পাতাল কাঁপিয়ে এক অভিশাপ দেয়। সে বুঝতে পারে সজীবের অবহেলায় তার নাতনির মৃত্যুর কারণ। দুঃখে আর অভিমানে ফুলবানু নাতিকে জড়িয়ে ধরে নদীতে ঝাঁপ দেয়। সজীবের চোখের সামনে থেকে দৃশ্য মিলিয়ে যায়। সে হাওমাও করে কাঁদতে থাকে। হঠাৎ কবিরাজের ঘরের প্রদীপগুলো নিভে যায় এবং এক বীভৎস পচা মাছের গন্ধে ঘর ভরে ওঠে। দেখলি তো বাবা, আমার পরীটা কেমন ছটফট করতে করতে মইরা গেছে। তুই তো সুখে ছিলি, তোর স্ত্রীর পেটে এখন যে বাচ্চা আছে তার কি অধিকার আছে এই পৃথিবীতে থাকার? আমার পরীর বদলে আমি ওরে নিয়ে যামু। আমাকে ক্ষমা করে দিন বুড়িমা, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি আমার একটা অবহেলা এত বড় সর্বনাশ ডেকে আনবে। আমাকে ক্ষমা করে দিন বুড়িমা, আপনি আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু আমার নিরপরাধ স্ত্রী আর সন্তানকে ছেড়ে দিন। ও মা গো, কে কথা বলছে? আমাকে বাঁচাও। ক্ষমা? আমার পরীকে ফিরাইয়া দিতে পারবি? মানুষের কথার দাম কত জানিস? কারো কাছে ওটা একটা শব্দ, আর কারো কাছে ওটা বেঁচে থাকার শেষ আশা। ফুলবানু, সজীব তার ভুল বুঝতে পেরেছে। ও নিজের জীবন দিতে প্রস্তুত। কিন্তু মনে রেখো, তুমি যদি এই নিষ্পাপ সন্তানকে নিয়ে নাও, তবে তুমি আর তোমার নাতনি কোনোদিনই পরপারে শান্তি পাবে না। তুমিও কি একজন হত্যাকারী হতে চাও? আমি হত্যাকারী হতে চাই না, আমি শুধু বিচার চাইছিলাম। সজীব, তুই কথা দিয়া কথা রাখিস নাই। আজ আমার নাতির আত্মা কবরে কাঁদে। আমি কথা দিচ্ছি বুড়িমা, আমি আমার নাতনির নামে এই গ্রামে একটা এতিমখানা আর হাসপাতাল করে দেব। কোনো গরিব শিশুকে আর চিকিৎসার অভাবে মরতে হবে না। আমি সারা জীবন এই পাপের প্রায়শ্চিত্ত করব। আমাকে ক্ষমা করুন, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তোরে আমি ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস, মানুষের মূল্য দিতে শিখিস। তোর সন্তান যখন পৃথিবীতে আসবে, তাকে মানুষের মতো মানুষ করিস। তাকে শিখাস কারো জীবনের চেয়ে নিজের আরাম বড় নয়। এই বলে বুড়ির আত্মা হাওয়ায় মিলে যায়। বিপদ কেটে গেছে সজীব, তবে মনে রেখো, প্রকৃতি সব সময় হিসাব কড়াই গণ্ডাই বুঝে নেয়। আজ তুমি তোমার অনুশোচনার জন্য বেঁচে গেলে। সজীব, আমি এখন একদম ভালো বোধ করছি। আমার মনে হচ্ছে এক অন্ধকার রাত পার করে আমরা নতুন আলো এলাম। আমি শিক্ষা পেয়েছি চাচা। আমি কালই পরীর নামে ট্রাস্ট গঠন করব। মানুষের দেওয়া প্রতিশ্রুতির যে এত ওজন হতে পারে তা আমি আগে বুঝিনি চাচা।